ডিয়ার ডিএলএল লার্নার, আমরা 508-এর লাস্ট মিনিট সাজেশন দেখে নিয়েছি। আজকে আমরা দেখে নেব কোর্স 509-এর লাস্ট মিনিট সাজেশন। তো সাজেশন আগে একটা দিয়েছিলাম, সেটা অনেকেই কালেক্ট করেছেন। তার মধ্যে অনেকগুলো প্রশ্ন এবং আনসার ছিল। তো সেই প্রশ্নগুলো থেকে আরও কিছু কমিয়ে, অর্থাৎ যেগুলো না শিখলেই নয়, যেগুলো অবশ্যই আপনাকে শিখে যেতে হবে পরীক্ষায়, সেগুলো দেখে দিচ্ছি এবং ওইগুলো দেখে যাবেন, ওইখান থেকে পরীক্ষায় আসবে এমনটাই আশা করা যাচ্ছে। তো আজকে আমরা 509-এর লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিচ্ছি। কোন প্রশ্নগুলোর উত্তর আমাকে শিখে পরীক্ষায় যেতে হবে সেগুলো দেখে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রাথমিক স্তরের সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য এবং উচ্চ প্রাথমিক স্তরের সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ প্রাথমিক স্তরের সমাজবিজ্ঞান আমাদের কেন পাঠ করানো দরকার এবং উচ্চ প্রাথমিক স্তরের সমাজবিজ্ঞান কেন পাঠ করানো দরকার, তার উদ্দেশ্যগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। তো এই দুটো প্রশ্ন কিন্তু একসাথে শিখে নেবেন। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রথম এইটাই শিখবেন। তারপরে নেক্সট যেটা শিখতে হবে সেটা আমি বলছি। এই যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা, সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে ইতিহাসের গুরুত্ব আলোচনা করুন, অথবা ইতিহাস শিক্ষণ কিভাবে মানব সম্পর্ক ওই মানব সমাজ সম্পর্কে অধ্যয়নে সহায়তা করে, অথবা ইতিহাস কিভাবে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়, অথবা প্রাথমিক স্তরে ইতিহাস পাঠের 3টি সামাজিক মূল্য উল্লেখ করুন, অথবা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে বিজ্ঞান এবং গণিত শেখা যায়। সব কটা প্রশ্নের একটাই উত্তর। তো বিভিন্নভাবে 5 রকমভাবে সেই প্রশ্নটাকে করা যেতে পারে। তো অবশ্যই সেটা কিন্তু শিখতে হবে। নেক্সট যে কোয়েশ্চনটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের কেন ভূগোল পাঠ করা প্রয়োজন, সেটা অবশ্যই আপনাকে শিখতে হবে। শিক্ষার্থীদের কেন ভূগোল পাঠ করা প্রয়োজন। তারপর নেক্সট যে কোয়েশ্চন রয়েছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটি পাঠ পরিকল্পনা নির্মাণ করুন, নির্দিষ্ট শিখন উদ্দেশ্য, শিখন সামগ্রী, পর্যায়ক্রমিক শিখন কার্যাবলী এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশ করুন। সেই প্রশ্নটা আপনাকে শিখতে হবে। তো সেটা পাঠ পরিকল্পনা, পরিবহনটাকে নিয়ে পাঠ পরিকল্পনা করা আছে, তার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। পাঠ পরিকল্পনা করতে গেলে আমাদের উদ্দেশ্য লিখতে হবে, কী উদ্দেশ্যে আমি সেটা পাঠদান করছি তার উদ্দেশ্য লিখতে হবে। মুখ্য শিখন কেন্দ্র লিখতে হবে, শিখন বিন্দু বা পয়েন্ট লিখতে হবে। তো এখানে উদাহরণের মাধ্যমে পরিবহনের মাধ্যম সমূহ দেখানো হলো। শিক্ষণ সম্পদ আমরা কি ব্যবহার করলাম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি ব্যবহার করলাম, তারপর কি কার্যাবলী অবলম্বন করলাম, সেগুলো কিন্তু সম্পূর্ণটা বাংলাতে সুন্দরভাবে দেয়া আছে ওইখানে, সেটা অবশ্যই আপনাকে শিখে নিতে হবে। তারপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। প্রাথমিক স্তরে সমাজবিজ্ঞানের শিক্ষণের ক্ষেত্রে বিশেষত জ্ঞানমূলক দৃষ্টিকোণ থেকে দেখলে যে সকল শর্তাবলী গুরুত্বপূর্ণ বলে মনে হয় সে বিষয়ে একটি তালিকা রচনা করুন, অথবা যে 4টি নীতির উপর বিদ্যালয়ের শিক্ষণ পরিবেশটি প্রস্তুত করা উচিত তা আলোচনা করুন। সেই প্রশ্নটা আপনাকে অবশ্যই শিখতে হবে। তো আমি বলছি এই যে আমি পিডিএফ থেকে আলোচনা করছি, যদি এই পিডিএফ আপনার কাছে না থাকে, যদি আপনি সেটা কালেক্ট করতে চান, তাহলে কীভাবে আপনি কালেক্ট করতে পারেন সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যে কোনো ইনফরমেশনের জন্য বা পিডিএফটা কালেক্ট করার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখান থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তারপর যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক সমাজবিজ্ঞান ক্লাসের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। একটা ক্লাসকে আমরা কখন বলতে পারবো সেটা শিক্ষার্থী কেন্দ্রিক। কিছু বৈশিষ্ট্য রয়েছে ক্লাসের, সেই ক্লাসকে আমরা বলতে পারবো শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাস। তো বৈশিষ্ট্যগুলো কিন্তু উদাহরণ সহযোগে সুন্দরভাবে ওইখানে দেওয়া আছে, তো সেটা অবশ্যই শিখতে হবে। তার মধ্যে কিছু পয়েন্ট দেখুন, যে সেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীর অভিজ্ঞতা ব্যবহার করার সুযোগ দিতে হবে, পাঠ্যপুস্তক বহির্ভূত জ্ঞান দিতে হবে, সম্প্রদায়ের সম্পদের ব্যবহার করতে হবে, সামাজিক বিষয়বস্তুর উপর অনুসন্ধান করার চেষ্টা করতে হবে, মানবাধিকার সংক্রান্ত বিষয় সেখানে আলোচনা করা হবে, জীবন দক্ষতা উন্নয়নের ব্যবস্থা থাকতে হবে, শোনা এবং দেখার উপাদান ব্যবহার করতে হবে, তারপর বিভিন্ন ধরনের বিষয়ে জানতে হবে। এই সবগুলো নিয়ে যদি আমি একটা ক্লাসরুম করতে পারি যেখানে বহু ভাষার ব্যবহার আমি করতে পারবো, তাহলে সেটা অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসরুম হবে। তারপর হচ্ছে যে 4টি নীতির উপর বিদ্যালয়ের শিক্ষণ পরিবেশটি প্রস্তুত করা উচিত তা আলোচনা করুন। তো এটা হচ্ছে কি একটু থিওরিটিক্যাল কোয়েশ্চেন, সেটা অবশ্যই শিখতে হবে। তো নীতিগুলো কী কী দেখুন, নীতিগুলোকে উদ্দেশ্য, সূচি, সম্পদের প্রাপ্যতা, শিক্ষার্থীর সক্ষমতা, শিক্ষকের পারদর্শিতা, এগুলো রয়েছে, তো এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে
নেক্সট যে কোয়েশ্চনটা আপনাকে শিখতে হবে, সমবায় ভিত্তিক শিখন বা কোঅপারেটিভ লার্নিং বলতে কী বুঝেন, এর শিখন উপাদানগুলি কী কী তার একটি তালিকা প্রস্তুত করুন, সেটা অবশ্যই শিখতে হবে। কোঅপারেটিভ লার্নিং বা সমবায় ভিত্তিক শিখন, সেই প্রশ্নটা শিখে রাখবেন। তো সমবায় ভিত্তিক শিখন কি, দেখুন যে ডেফিনিশনটা হচ্ছে, সমবায় ভিত্তিক শিখন হলো একটি সফল শিখন প্রক্রিয়া যেখানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দক্ষতার ছাত্র বিভিন্ন ধরনের শিখনে অভ্যস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়ে বিষয়ের ধারণার উন্নতি বিধান করে। দলের প্রতিটি সদস্য কী শিখেছে সে ব্যাপারে তারা শুধু দায়িত্বশীল নয়, তারা তাদের বন্ধুরা কী শিখেছে সে ব্যাপারেও তারা খেয়াল রাখে। এর ফলে সুন্দর পরিবেশ গড়ে উঠে, ছাত্রদের যে নির্দিষ্ট কাজ দেওয়া হয় তা সে বুঝে সফলতার সঙ্গে শেষ করতে পারে। তো সমবায় ভিত্তিক শিখন বা সহযোগিতামূলক শিখন বা কোঅপারেটিভ লার্নিংয়ের কিছু শর্ত রয়েছে। দেখুন যে ইতিবাচক পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, তার মধ্যে মুখোমুখি ভাব বিনিময়ের ব্যবস্থা থাকবে, ব্যক্তিগত এবং দলগত দায়বদ্ধতা থাকবে, তারপর পারস্পরিক এবং ক্ষুদ্র দলগত দক্ষতা অর্জন হবে সেখানে, এবং দলগত প্রক্রিয়ার কার্য সম্পাদন করবে। তো সেটাই হচ্ছে সমবায় ভিত্তিক শিখনের কিছু বৈশিষ্ট্য। তো সমবায় ভিত্তিক শিখন বা কোঅপারেটিভ লার্নিংয়ের গুণাবলী উদাহরণ সহযোগে আলোচনা করুন। তো সেটা উপরে যেটা আমরা শিখলাম সেটাতে হবে, ওইটা শেখার দরকার নেই। কনসেপ্ট ম্যাপ তো আপনারা জানেনই। তারপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে বর্ণনা এবং গল্প বলা পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা কী কী। বর্ণনা এবং গল্প বলা পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা সেটা শিখবেন অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভূমিকা পালন এবং নাট্যায়নের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। অর্থাৎ রোল প্লে এবং ড্রামা এর মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো আপনাকে নিরূপণ করতে হবে। তো সেটা সুন্দরভাবে আনসারটা দেওয়া আছে। রোল প্লেতে কিছু কিছু জিনিস রয়েছে, যে নাটকের ক্ষেত্রে কি হয়, নাটকের ক্ষেত্রে একটা ড্রেসিংয়ের ব্যাপার থাকে, আপনাকে যে ক্যারেক্টার করতে হবে সেই ক্যারেক্টারের উপযুক্ত ড্রেসিং প্রয়োজন, কিন্তু রোল প্লেতে উপযুক্ত ড্রেসিং না হলেও চলে কিন্তু। তারপর নাটক হচ্ছে একটা পুরো থিম বিষয়ক থাকবে, একটা পুরো ঘটনাকে কেন্দ্র করে নাটক রচনা করা হবে। রোল প্লে পুরো একটা ঘটনা না, কোনো একটা ঘটনার ছোট্ট একটা অংশকে নিয়ে আমরা রোল প্লে করতে পারি। এমন কিছু জিনিস রয়েছে, তো আপনারা নিশ্চয়ই সেটা পড়েছেন, যদি না পড়েন সেটা অবশ্যই পড়ে নেবেন, যে ভূমিকা পালন এবং নাট্যায়নের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। তারপরে সমাজবিজ্ঞান শিক্ষণে খবরের কাগজ কেন ব্যবহার করা প্রয়োজন এবং আপনি তা কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্যই দেখে নেবেন। তারপরে যেটা প্রশ্ন, শিক্ষক এবং শিক্ষার্থী হলেন শিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, কথাটা ব্যাখ্যা করুন। তো সম্পদ কিভাবে শিক্ষণের অন্যতম সম্পদ, কিভাবে শিক্ষার্থী শিক্ষণের অন্যতম সম্পদ, সেটা কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে, বা সেটা খুব সহজ জিনিস, অবশ্যই শিখে নিতে হবে সেটা, যে শিক্ষক এবং শিক্ষার্থী হলেন শিক্ষণের অন্যতম সম্পদ, সেটাকে ব্যাখ্যা করতে হবে। তারপরের প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে আপনি সমাজবিজ্ঞান শিক্ষণের শিক্ষণ সম্পদের উন্নয়ন ঘটাবেন কিভাবে, সেটা অবশ্যই দেখে নিতে হবে, যে শিক্ষক হিসেবে শিক্ষণ সম্পদের উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেটা। তারপর মূল্যায়ন বিষয়ক প্রশ্ন রয়েছে, যে শিশুকে কেন মূল্যায়ন করা উচিত, কী মূল্যায়ন করা উচিত এবং কেমনভাবে মূল্যায়ন করা উচিত, এই তিনটা প্রশ্ন কিন্তু অবশ্যই শিখতে হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন কি, তার ধারণাটা ব্যাখ্যা করুন। তো ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন আমরা জানি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো কন্টিনিউয়াস মানে কি, কম্প্রিহেন্সিভ মানে কি, ইভ্যালুয়েশন মানে কি, সিসিএর কী কী উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু অবশ্যই শিখে নিতে হবে। তো এতটুকু শিখে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে মোটামুটিভাবে। তারপর আর কি কিছু দেখতে হবে, আরেকটা জিনিস দেখতে হবে, যে নম্বরের তুলনায় গ্রেডিং ব্যবস্থার কী কী সুবিধা রয়েছে। আগে তো নম্বর সিস্টেম ছিল, বর্তমানে কিন্তু রিপোর্ট কার্ড যেটা প্রদান করা হয় তাতে কিন্তু নম্বর থাকলেও কিন্তু গ্রেডের উপর জোর দেওয়া হয়। মার্ক যেটা দেওয়া হচ্ছে তা প্রত্যেকটার গ্রেড দেওয়া হচ্ছে, এবং ফাইনাল একটা কুমুলেটিভ গ্রেড দেওয়া হচ্ছে। স্টুডেন্টরা আগে যেমন ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেকেন্ড ডিভিশন পেয়েছে, এখন কিন্তু এমন না, এ গ্রেড পেয়েছে, বি গ্রেড পেয়েছে, এমন করা হয়। তো নম্বর সিস্টেমের তুলনায় গ্রেডিং ব্যবস্থার কী কী সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এরই সাথে কিন্তু আমার সাজেশনটা শেষ হয়ে গেছে। যে কয়টা প্রশ্ন বললাম, খুব বেশি বলিনি, কিন্তু যে কয়টা প্রশ্ন বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে শিখে যেতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষাটা ভালো হবে মনে হচ্ছে, কারণ কি এগুলো থেকে আসার কথা। তারপরেও বলবো, আপনারা তো যারা পিডিএফটা নিয়েছেন সব প্রশ্নগুলো তো দেখে যাবেন। আমি প্রথমে বলেছিলাম দেখতে হবে সবটি, শিখতে হবে না সবটি। তো আজকে আমি বলে দিলাম যে কোনগুলো না শিখে গেলেই নয়, যদি বেশি শিখতে পারেন, বেশি দেখে যেতে পারেন, অবশ্যই ভালো, বেশি দেখে যাবেন, কিন্তু এই যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু না শিখে গেলে হবেই না, এগুলো কিন্তু শিখে যেতে হবেই। তো আমি আশা করছি সবাই এই প্রশ্নগুলো পড়ে যাবেন এবং আপনাদের পরীক্ষা ভালো হবে।
তো শেষমেশ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা 509-এর কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, 508-এর এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়নি। তো আমি আজকে থেকেই 508-এর এমসিকিউগুলো দেবো। তাছাড়া স্বয়মের কিছু এমসিকিউ রয়েছে, একটা কালেকশন রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানেই রাখছি, ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ এস এম টিউটোরিয়াল। থ্যাংক ইউ।